আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দু চার কথা বলবো বিডিআর তদন্ত কমিশনের রিপোর্ট নিয়ে। গতকাল 30শে নভেম্বর বিডিআর হত্যাকাণ্ড, যেটা 2009 সালের ফেব্রুয়ারিতে হয়েছিল, সেই ব্যাপারে তদন্ত নিয়ে নতুন করে গঠিত তদন্ত কমিশনের রিপোর্ট বেরিয়েছে। বড় সড়ো রিপোর্ট, পাতার পর পাতা নিশ্চয়ই আছে, তাই হয়তো পুরো রিপোর্ট পাবলিকের জন্য বের করা যায়নি। তদন্ত কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত সেনাকর্তা ফজলুর রহমান, তার আগেও সব অনেকগুলো অফামলট ইত্যাদি আছে। তো যাই হোক, সেই সেনাকর্তা ফজলুর রহমান সাংবাদিকদের ডেকে রিপোর্টের সারসংক্ষেপটি বলেছেন। বাংলাদেশের ভেতরে ও বাইরে থাকা দুজন বাংলাদেশি নাগরিককে আজ আমি নিজেই ফোন করে জানতে চাইলাম, এই যে বিডিআর তদন্ত কমিশনের রিপোর্ট বেরোলো, এ সম্পর্কে আপনাদের এবং আপনাদের আশেপাশের দেশের মানুষের প্রতিক্রিয়া কি? এই প্রশ্নের উত্তরে দুজনেই মোটামুটি যে প্রতিক্রিয়াটি দিল, সেটাকে এক কথায় বলা যায়, ধুস, পাগলা ফজলুরের রিপোর্টকে কেউ গুরুত্ব দেয় নাকি? আমি জানতে চেয়েছিলাম ফজলুরকে পাগলা বলছেন কেন। এর উত্তরে একজন বললেন, ও তো সত্যিই কয়েক মাস পাগলাগারদে ছিল। পাগল বললে অপরাধ হালকা হয়ে যায়, আইনেও তাই বলে। যেমন কোনো পাগল যদি খুনও করে, তাকে মৃত্যুদণ্ড দেয়া যায় না খুনের জন্যে। ফজলুরকে তাই আর একজন অবশ্য পাগল বলতে রাজি হলেন না, বললেন তাতে ওর যে ও কত বড়, ও যে কি সেটা বোঝানো কম হয়ে যায় ওর অপরাধটা। তিনি বললেন যে বেটা হাড় বজ্জাত, অপারেশন সিন্দুরের সময় এই লোকটা বলেছিল বাংলাদেশের এখন উচিত চীনকে সঙ্গে নিয়ে ভারতের উত্তর পূর্বের 7 সিস্টার্স দখল করে নেওয়া, এটা নাকি বাংলাদেশের উচিত। এই লোকটি সেনার কর্তা, প্রাক্তন মেজর জেনারেল নাকি যেন ছিলেন। তো তিনি সেই থাকা অবস্থায় তিনি জানেন না যে বাংলাদেশের সামরিক শক্তি কি এবং ভারতের সামরিক শক্তি কি। এবং দ্বিতীয় কথা, চীন ওই পাকিস্তানের পাশে এসেও দাঁড়ায়নি লড়াই করবার জন্য, বাংলাদেশের পাশে এসেও দাঁড়াবে না। যদি বিমান টিমান দেয়, মিসাইল টিসাইল দেয়, সেগুলো ছুড়বার লোকও পর্যন্ত বাংলাদেশে নেই। তাই আমি হেসে বলেছিলাম, পাগল না হলে ওই ভারতের 7 সিস্টার্স দখল করে নেওয়ার মতো কথা কেউ বলে? পাগল বলেই বলেছেন। ভদ্রলোক এবার একটু ভেবে বললেন, ঠিক আছে, তাহলে বলা যাক পাগল বটে, তবে বজ্জাত পাগল। তো এই বজ্জাত পাগল ফজলুর রহমানের পেশ করা বিডিআর বিদ্রোহের তদন্ত কমিশনের রিপোর্ট নিয়ে বাংলাদেশে কেউ আদৌ কিছু ভাবছে কি? উত্তর এসছে না। এরা দুজনেই জানালেন, শেখ হাসিনার ফালতু মৃত্যুদণ্ড নিয়ে যেমন কেউ কিছু ভাবছে না, তেমনই বিডিআর তদন্ত কমিশনের রিপোর্ট নিয়েও কেউ কিছু ভাবছে না। ভারতের দিকে আঙুল তোলা হয়েছে বলে ভারত যদি রেগে গিয়ে কিছু করে, তাহলে অবশ্য আলাদা কথা। আমি হেসে জবাব দিয়েছি, ভারতকে পাগলা কুকুরে কামড়ায়নি যে কোথায় কোন 5 স্টার বাটপার ইউনুস আর তার ইয়ার দোস্ত পাগলা ফজলুর এরা কি বলল তাই নিয়ে ভারত মাথা ঘামাবে। ভারত ওরকম খুচখাচ মাথা ঘামায় না। স্যাকরার ঠুকঠাক, কামারের এক ঘা, এটাই ভারতের নীতি। যখন মাথা ঘামাবে তখন এক ঘায়ে মাথা ফাতা সব ফাটিয়ে ছাড়বে, যেমন কয়েকদিন আগে পাকিস্তানকে ছাড়লো। এবার একটু আসা যাক ফজলুর কমিটির রিপোর্টে। বিতর্ক উঠেছে, এই কমিশন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে ছিল নাকি ফ্যাক্ট ডাম্পিং বা ফ্যাক্ট বা সত্যিটাকে কবরে পাঠাবার মিশনে ছিল, তাই নিয়ে। এটা আমার কথা নয়, বাংলাদেশেরই কিছু মহল এই রিপোর্টকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে। যারা বলছে তাদের মধ্যে সবার আগে নাম করতে হয় স্বয়ং বাংলা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে। তিনি অবশ্য অনেকটা ঘুরিয়ে বলেছেন, সোজাসুজি বলেননি যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি কি বলেছিলেন যে দেখুন, জেনারেল ওয়াকারুজ্জামান 25শে ফেব্রুয়ারি 2025 তারিখে, যেদিন ছিল 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের 16 বছর পূর্তির অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে রাওয়া ক্লাবে আয়োজিত সেই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, হত্যাকাণ্ড শুধু বিডিআর সদস্যদেরই কাজ, ফুল স্টপ, মানে এরপর আর কথা চলবে না। তিনি জোর দিয়ে বলেছিলেন সেদিন, পিলখানার হত্যাকাণ্ড পুরোপুরি তৎকালীন বিডিআর সদস্যরাই করেছে, অন্য কেউ নয়। এই নৃশংসতাটা
সম্পূর্ণভাবে তৎকালীন বিডিআর সদস্যদের দ্বারাই সংগঠিত হয়েছে, ফুল স্টপ। এখানে কোনো ইফ আর বাট নেই। তিনি আরো বলেন, কোনো আর্মি সদস্য এই বর্বরতার সঙ্গে জড়িত ছিল না, এটা সব সময় মাথায় রাখতে হবে। বিচার ও সাজা পাওয়া বিডিআর সদস্যদের প্রশ্নবিদ্ধ না করার সতর্ক বার্তা তিনি দেন। তিনি দীর্ঘদিন ধরে চলমান বিচার প্রক্রিয়াকে অক্ষুণ্ণ রাখার কথা বলে নতুন করে প্রশ্ন তোলার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছিলেন। বলেছিলেন, আপনি যদি ইফ আর বাট আনেন তাহলে 16-17 বছর ধরে যে বিচার প্রক্রিয়া চলছে, যাদের শাস্তি হয়েছে এবং যারা 16-17 বছর ধরে জেলে আছে, সেই বিচার প্রক্রিয়া ব্যাহত হবে। বিচার প্রক্রিয়া নষ্ট করবেন না। যারা শাস্তি পেয়েছে তাদের শাস্তি পাওয়ারই কথা। কমিশন গঠনের সরকারি সিদ্ধান্তকে সরাসরি সমালোচনা না করেও তিনি বটম লাইন বেঁধে দেন। একই বক্তৃতায় তিনি বলেন, বটম লাইন হলো আমাদের যে অফিসাররা শহীদ হয়েছেন তারা বিডিআর সদস্যদের গুলিতেই নিহত হয়েছেন। অর্থাৎ কমিশন যাই বলুক না কেন, তিনি আগেই বটম লাইন বা উপসংহার ঠিক করে দিয়েছেন। কেবল বিডিআর সদস্যরাই হত্যার জন্য দায়ী, অন্য কিছু নিয়ে বেশি কথা তুললে তা যেন বিচার প্রক্রিয়াকে ডিস্টার্ব না করে। তিনি অভিযোগ করেছিলেন সেই 25শে ফেব্রুয়ারি এবছরে, যে কিছু মানুষ এখন ভিন্ন মত দিচ্ছে এবং বিষয়টিকে ভিন্ন দিকে টানার চেষ্টা করছে। এটাতে আমাদের জন্য, কারো জন্য ভালো হবে না। কে বলেছেন কথাগুলি? বাংলাদেশের আসল শক্তির চাবিকাঠি যাদের হাতে আছে বলা হয়, সেই পরাক্রমশালী দেশপ্রেমিক সেনাবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল ওয়াকারুজ্জামান। একটি অবৈধ দখলদার সরকার যে সেনাবাহিনীকে ফুটো কড়ি দামও দেয় না, সেটা আর একবার প্রমাণ হলো এই ফজলুর তদন্ত কমিটির রিপোর্টে। দু চার কথায় বলি, এই যে ফজলুরের রিপোর্টের মূল বক্তব্য, তার মূল বক্তব্য হচ্ছে ঘটনার দায় তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। এই বক্তব্য মানলে বলতে হয়, আওয়ামী লীগ তার নিজের সরকারকে বিপাকে ফেলতে সবেমাত্র সিংহাসনে বসে, আসনে বসেই এই কাণ্ড ঘটিয়েছিল। আচ্ছা, এটা কি কখনো সম্ভব হয়? কোনো যার মাথায় একটু অন্তত ঘিলু বলে পদার্থ আছে, তারা ছাড়া সেও বোধহয় এই কথা মানবে না যে আওয়ামী লীগ ক্ষমতায় বসে নিজের দলের বিরুদ্ধে এত বড় একটা কাণ্ড ঘটালো, নিজের সরকারের বিরুদ্ধে। পাগল ছাড়া একথা কেউ বিশ্বাস করে না, কিন্তু পাগলা ফজলুর সেটাই করেছেন। দ্বিতীয় কি বলা হয়েছে এখানে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। যারা নিহত হয়েছেন তাদেরকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। কারা তার মূল নিহত হয়েছিলেন? সেনাবাহিনীর লোকজন বেশি। তারপরে বিডিআরে তাদেরকে যতটা নিহত হওয়ার কথা সেই তুলনায় তা হয়নি, তাদেরকে ধরে পরে তাদেরকে জেলখানায় দেয়া হয়েছে। আর বলেছেন কি, এর মূল সমন্বয়কারী হচ্ছেন কে? লীগ নেতা শেখ ফজলে নূর তাপস। তিনি ওই ঢাকারই একটা দিকে তিনি মেয়র ছিলেন। সেই একই কথা বলা যায় এখানেও। আচ্ছা, তাপসের এই কাজে কি লাভ? কেন তিনি এই কাজ করবেন? তার কোনো জবাব কিন্তু পাগলা ফজলুরের রিপোর্টে নেই। তিনি টাকার জন্য এটা করেছেন নাকি নিজের ক্ষমতা বাড়া দেখাবার জন্য এটা করেছেন, তার কোনো রিপোর্ট নেই এখানে। 3 নম্বর, ফজলুরের আবার কি এই রিপোর্টের বক্তব্য, যে ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ সংকেত ছিল এবং তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য এই ঘটনা ঘটিয়েছেন। যিনি 2 মাস আগে না 1 মাস আগে ক্ষমতায় এসেছেন ভোটে জিতে 5 বছরের জন্যে, তিনি ক্ষমতায় এসে তার বিরুদ্ধে এমন কি হলো যে তিনি নিজেই সরকারের থেকে এত বড় একটা ব্যাপার ঘটিয়ে দিলেন, তার একটা সরকারের বিপদ ডেকে আনলেন। এটা কোনো পাগলে এটা বিশ্বাস করতে পারে? কিন্তু পারে। পাগলা ফজলুর তাই পেরেছেন, তিনি তাই লিখেছেন। 4 নম্বর দেখুন, আরো একটা জিনিস হচ্ছে কি, তদন্তে একটি বিদেশি শক্তি ভারতের যোগসাজশের ভূমিকা আছে। বাংলাদেশে কেন তেল নেই? কারণ ভারত। কেন জল বেশি? ভারত। কেন খাবার নেই? ভারত।
সব কিছুর জন্য ভারত দায়ী। এরপরে যদি কারোর বাড়িতে বিবি চলে যায় তার জন্যও দায়ী হবে ভারত। বাটপার ইউনূসের দেশ শাসনের এটা হলো গিয়ে ট্যাগলাইন, যা গালাগাল দিতে হয় ভারতকে লক্ষ্য করে দাও, নতুন কিছু নয়। ফজলুর রহমান তিনি পাগল, আর সেই সঙ্গে মাতাল হলেও তালে যে ঠিক সেটা বুঝিয়ে দিয়েছেন। তারপর আর কি বলেছেন হত্যাকাণ্ড ঠেকাতে তৎকালীন সরকার, পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলি মারাত্মক রকমের ব্যর্থতা ছিল। হ্যাঁ, মারাত্মক রকমের। এসব দেখুন, এরপরে বলেছেন কতজন ভারতীয় তারা নাকি ওখানে এসছিল, তারা ওখানে এসে এইসব কাণ্ড ঘটিয়েছে এসবগুলো নিয়ে অনেক গল্প গাছা আছে। এসব গল্পগুলো মানে সাধারণ মাথায় যারা আছেন, সাধারণ বুদ্ধির লোক, তারা তো বিশ্বাস করবেন না। যাদের ঘিলু বলে পদার্থ নেই, কিংবা অতিরিক্ত ঘিলু থাকার জন্য মাথার মধ্যে যাদের ঘিলু একেবারে গিজগিজ করছে, গিজগিজ ঘিলুর জন্যে বেশি পণ্ডিত হলে আবার একটু মূর্খ হয়ে যায়। তো সেই রকম ওই পাগলা ফজলুর হচ্ছে সেই রকমই। তিনি এইসব অনেক কিছু ছাইপাশ লিখে গেছেন, সেসবগুলো নিয়ে আর বিরাট কিছু বলছি না, এগুলো বলার জায়গাও নেই। সুতরাং থামছি এখানেই, ধন্যবাদ। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো চিকেন নেকে পৌঁছেছে আরও ব্রহ্মসের ইউনিট এবং S-400 তৎপরতা তুঙ্গে, 3খানা সেনা ছাউনি গঠন একেবারে কমপ্লিট। তার মানে চিকেন নেকে বড় কিছু যে কোনো মুহূর্তে ঘটতেই পারে। এছাড়া আলোচনা থাকছে LOC মানে লাইন অফ কন্ট্রোল, ভারত পাকিস্তানের যে বর্ডার, সেখানে 69খানা লঞ্চ প্যাডে 120 জন জঙ্গি ওত পেতে অপেক্ষা করছে কখন ভারতকে ক্ষতির মুখে ফেলা যায়। আর BSF মানে আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা জানিয়েছে যে অপারেশন সিন্দুরেরই 2.0 মাধ্যমে জবাব দেওয়া হবে। আর কি থাকছে ইমরান খান জীবিত, মাঝে রটে গিয়েছিল না, জেলেই ইমরান খানকে খুন করা হয়েছে, আজকে তার বোন দেখা করেছে। এবং পাকিস্তানে আধা সামরিক বাহিনীর দপ্তরে আত্মঘাতী ফিদায় হামলা, সেখানে মৃত 6 জন। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তবে শুরুতে আমরা অন্যরকম একটা খবরে নজর রাখবো, মানে অবশ্যই ডিফেন্স সংক্রান্ত। কি আর্মেনিয়ার ভারতের সাথে কথা হচ্ছিল, যেরকম ডিফেন্স ডিল হয়েছে, আমাদের থেকে পিনাকা মিসাইল সহ অনেক কিছু নিয়েছে তারা। আজারবাইজানের সঙ্গে মাঝে মধ্যেই আর্মেনিয়ার যুদ্ধ লেগে থাকে, সেই কারণে ভারতের থেকে বিভিন্ন অস্ত্র সামগ্রী কিনে তারা কিন্তু ভালো এগিয়েছে। কিন্তু যে বিষয় সেটা হচ্ছে যে ভারতের থেকে এক স্কোয়াড্রন তেজাস যুদ্ধবিমান কেনার কথাবার্তা চলছিল, আপাতত স্থগিত করেছে সেই আলোচনা। কেন? তার কারণ দুবাই এয়ার শোতে আমাদের যে তেজাস যুদ্ধবিমান ভেঙে পড়ল, সেটাই কিন্তু আর্মেনিয়ার মনে একটা নেগেটিভিটি তৈরি করেছে। তবে আর্মেনিয়া যে ভারতের হাত ছাড়ছে তা নয়, ভারতের থেকে তেজাস নিচ্ছে না, কিন্তু রাশিয়া এবং ভারতে এই মুহূর্তে যে প্রোডাক্ট হচ্ছে সুখোই 30 MKI, সম্ভবত এক স্কোয়াড্রন সেই যুদ্ধবিমান কেনার দিকে তারা এগোচ্ছে। তো এটা একটা অন্যরকম খবর ছিল, এটা দিয়ে শুরু করলাম। এবার চলে আসি পাকিস্তানের একটা খবরে। সেটা কয়েকদিন ধরেই আপনারা শুনছিলেন, ইমরান খানকে সম্ভবত পিটিয়ে মেরে ফেলা হয়েছে জেলের মধ্যেই। কারণ 3 সপ্তাহ ধরে তার বাড়ির লোকজনদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি, এতেই সন্দেহ দানা বাঁধে। তারপর আন্দোলনের নামে PTI মানে ইমরান খানের পার্টি, পাকিস্তান তেহরিকি ইনসাফ, সেই পার্টির কিন্তু প্রচুর সমর্থক আছে পাকিস্তানে। তারা রাস্তাঘাট তোলপাড় করে দেয়, ইমরান খানকে সামনে আনতে হবে, আর যদি তার কোনো ক্ষতি হয়ে গিয়ে থাকে তাহলে তা প্রকাশ্যে আনতে হবে। তবে অবশেষে আজকে 2 ডিসেম্বর তার বোনকে জেলে প্রবেশ করতে দেওয়া হয়েছিল। সন্ধ্যের যে খবর তাতে ইমরান খানের সঙ্গে দেখা করেছেন তিনি। তবে তার শরীর কীরকম আছে এখনও সেই আপডেট পাওয়া যায়নি বটে, হয়তো ঠিক আছে বা ঠিক থাকার কথাও নয়। দীর্ঘদিন জেলে বন্দি থাকলে যে অসুস্থতা শরীরে দেখা দেয় সেগুলো রয়েছে, বাট ইমরান খান মারা যায়নি। এই যে মারা গিয়েছিল, মেরে ফেলা হয়েছিল, এই খবরটা মিথ্যা। এবার আসি পাকিস্তানেরই খবরে। পাকিস্তানে আধা সামরিক বাহিনীর যে দপ্তর আছে ইসলামাবাদে, সেখানে একটা আত্মঘাতী হামলা হয়েছে। শোনা যাচ্ছে বালোচ লিবারেশন আর্মির এক মহিলা ফিদায়ে বোমারু মানে যারা গায়ের মধ্যে বোম বেঁধে, ফিদায়ে মানে আত্মঘাতী হামলা চালায়, এরকমই এক মহিলা আত্মঘাতী হামলা চালিয়েছে এবং নিজে সরাসরি আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে ঢুকে পড়ে। বোম ব্লাস্ট হয় এবং সেই ব্লাস্টের পর এখনও পর্যন্ত জানা যাচ্ছে 6 জন মারা গিয়েছে। আপনাদেরকে ফুটেজ দেখাতে পারতাম, কিন্তু ইউটিউবের জন্য সমস্যা, কারণ এই ব্লাস্টের পর বেশ কিছু ভিডিও
কিছু কিছু গণমাধ্যমে এসছে, ইউটিউবে নয়, ইউটিউব এগুলোর ব্যাপারে প্রচণ্ড কঠোর। তো যেমন এক্স স্যান্ডেল সহ কিছু জায়গায় দেখেছি, সেগুলো ইউটিউবে লাগানো যাবে না, খুব খারাপ সিচুয়েশান, যেরকমভাবে মাংসপিণ্ড এদিক ওদিক ছড়িয়ে রয়েছে, ব্লাড রয়েছে, এগুলো ইউটিউব অ্যালাউ করে না। ওর জন্য সেই ভিডিওটা দেখালাম না, বাট এই ঘটনাটি ঘটেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এলওসি, লাইন অফ কন্ট্রোল, ভারত পাকিস্তানের অবৈধ বর্ডার। কেন বললাম অবৈধ? কারণ জম্মু কাশ্মীরের কাছে আমাদের যে কাশ্মীরের বেশ খানিকটা অংশ অবৈধভাবে তো পাকিস্তান দখল করে রেখে দিয়েছে, গিলগিট বাল্টিস্তান এই সমস্ত এলাকা। সেই অঞ্চলের মধ্যে 59খানা লঞ্চ প্যাডে 120 জন জঙ্গি ওত পেতে ভারতে আক্রমণ করার জন্য বসে আছে। এই নিয়ে তৎপর হয়ে গেছে ভারতের প্রতিরক্ষা দপ্তর। আচ্ছা, জঙ্গিদের লঞ্চ প্যাড কি? জঙ্গিদের একটা জায়গায় ট্রেনিং হয়, সেটা লঞ্চ প্যাড নয়। জঙ্গিদের ট্রেনিং সেন্টারে তাদেরকে ট্রেনিং দিয়ে তারপরে লঞ্চ করার জন্য, মানে কোথায় হামলা করতে হবে তার জন্য যেই স্থানে নিয়ে আসে, সেই স্থানকে বলা হয় লঞ্চ প্যাড। এরকম 69খানা লঞ্চ প্যাড রয়েছে গিলগিট বাল্টিস্তানে। আগে আরও বেশি ছিল, কিছুটা কমেছে। সেই লঞ্চ প্যাডে 120 জন জঙ্গিকে এনে রাখা হয়েছে, যখন তখন কিন্তু সেখান থেকে ভারতে আক্রমণ তারা চালাতে পারে। বিএসএফের কাছেও সেই খবর পৌঁছে গেছে, বিএসএফ তৎপর। এছাড়া আমাদের প্রতিরক্ষা দপ্তর তৎপর, সেখানে নাইট ভিশন ক্যামেরা সহ আরও অনেক সামগ্রী পাঠানো হয়েছে, উপগ্রহ থেকেও নজর রাখা হচ্ছে। যেহেতু বাংলাদেশের এই চিকেন নেক সহ অঞ্চলগুলোর মধ্যে একটা তৎপরতা দেখা দিয়েছে সেনাবাহিনীর, বাংলাদেশে ঘন ঘন পাকিস্তানি সেনাবাহিনীর যাতায়াত আরও কী কী সেখানে পৌঁছেছে, হয়তো আমাদের গোয়েন্দা বাহিনীর কাছে খবর রয়েছে, তারা সেই দিকে নজর রাখছে। অন্যদিকে পাকিস্তান বর্ডারে এই যে একটা সিচুয়েশন তৈরি করে রাখা, তাতে ভারতকে দুদিক থেকেই তৎপর করে রাখার যে একটা ছলচাতুরি পাকিস্তান করছে, বাংলাদেশ করছে, তাতে তারা সাকসেস। কারণ ভারত শান্তিতে থাকতে চাইলেও এই দুই কানাবেগুন ভারতকে শান্তিতে থাকতে দেবে না। তবে হ্যাঁ, এটুকু গ্যারান্টি, পাকিস্তানের দিক থেকে কোনো রকম হারকাত যদি হয়, তাহলে পাকিস্তানের ভূগোল যে এবার পরিবর্তন হবে, এটা গ্যারান্টি ভারতের একজন নাগরিক হিসাবে জানালাম। যেরকম ভূগোল পরিবর্তন হয়ে যেতে পারে বাংলাদেশেরও, যদিও বাংলাদেশ এখনও পর্যন্ত সেই সাহস দেখায়নি, কিন্তু চিকেন নেকে ভারতের প্রস্তুতি আরও কিন্তু চরম পর্যায়ে পৌঁছে গেল। 3খানা গ্যারিসন, আসামের ধুবুরি, কিষানগঞ্জ মানে বিহারের, এছাড়া চোপড়া যেটা দিনাজপুরের মধ্যে পড়ে, মানে আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুরে পড়ে। চিকেন নেকে ঘিরেই 3টে গ্যারিসন তৈরি করা হয়েছিল মিলিটারিদের, এখন সেগুলোকেই কনভার্ট করা হচ্ছে সেনা ছাউনিতে। সেখানে অলরেডি সেনাবাহিনীর ট্যাঙ্ক সহ মিসাইল এই সমস্ত কিছু ছিল। এছাড়া হাসিমারাতে, অনতি দূরেই হাসিমারা আমাদের এয়ারবেস, সেখানে অনেক দিন আগে থেকেই এক স্কোয়াড্রন রাফেল এনে রাখা রয়েছে। মাঝে মধ্যে রাফেল সেখানে ওড়ে প্র্যাকটিস করে এবং অঞ্চল ঘুরে দেখে। রাফেল ছাড়াও সুকোই 30 MKI রয়েছে, কিছু তেজাস ছিল, কিন্তু আপাতত তেজাসকে সাইডে সরিয়ে রাখছি, কারণ তেজাসের এই দুর্ঘটনা একটা ঘটেছে, ফলে আপাতত তেজাসকে নিয়ে অতটা দেখাচ্ছে না বা অতটা গুরুত্ব দিচ্ছে না সেনাবাহিনী, যতক্ষণ না দুবাই এয়ার শোতে কেন তেজাস যুদ্ধবিমান ভেঙে পড়লো তার রিপোর্ট সামনে আসে। তারপর যদি দেখা যায় যে কোনো নেগেটিভ ব্যাপার নেই এর মধ্যে, এটা একটা দুর্ঘটনা মাত্র, তাহলে তেজাস আবার ফাইনাল রুটে চলে আসবে। আপাতত তেজাস ব্যাকফুটে, যেটা শুরুই করেছিলাম খবর দিয়ে। কিন্তু S-400-এর আরও একটি ইউনিট সেখানে পৌঁছেছে, একটি ইউনিট এবং 4টে ব্যাটারি সেখানে ছিল। সেই জায়গাতে আরও একটি ইউনিট পৌঁছে যাওয়া এবং চোপড়ার কাছাকাছি, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একেবারে বাংলাদেশের বর্ডার ঘেঁষে এই S-400 মোতায়েন করা, এটা বাংলাদেশের জন্য অন্যরকম একটা বার্তা। যেহেতু তারা লালমনিরহাট এয়ারবেসে মাঝে মধ্যে তাদের যুদ্ধবিমান নামাচ্ছে, ওড়াচ্ছে, যদিও ওদের হাতে যে যুদ্ধবিমান এই মুহূর্তে রয়েছে সেগুলো মুড়ির টিন ছাড়া আর কিছুই নয়। ওই ভেঙে পড়লো JF-17, এছাড়া পুরনো আমলের কিছু MiG-29 8খানা ছিল, তার মধ্যে 6টা চলে, ওই পিছন থেকে ধোয়া বেরোয়, সেটা আগেও আপনারা অনেকবার শুনেছেন। তো সেই সমস্ত জিনিস দিয়ে বড় কিছু করা যাবে না। বাট লালমনিরহাট এয়ারবেসে চায়না একটি রাডার সিস্টেম ইনস্টল করতে চলেছে, এরকমটা খবর আছে। তাই তার আগেই দুদিক থেকে 2খানা S-400 সেখানে রেখে দেওয়া, তৎপর করে রাখা, সেটা ভারতের জন্য ভালো। তার কারণ ভারত কোনোদিনই বাংলাদেশকে নিয়ে এই যুদ্ধ তৎপরতা দেখায়নি বা অতটা মাথা ঘামায়নি, কিন্তু এখন মাথা ঘামাতে হচ্ছে, সিচুয়েশনের উপর নির্ভর করে সব কিছু। তার কারণ মোহাম্মদ ইউনূস যেরকম পাকিস্তানের গালে চুমু খাচ্ছে, সেরকম চীনের গালে চুমু খাচ্ছে। চীনকে বলছে যে তারা এই বঙ্গোপসাগরের একমাত্র অধিপতি, বঙ্গোপসাগরে যেতে গেলে তাদের মধ্যে দিয়ে যেতে হবে। অন্যদিকে পাকিস্তানকে নিয়ে এসে তাদের সমস্ত সেনাঘাঁটি পরিদর্শন করানো, তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করা, এবং তলে তলে হয়তো এটাও বলা যে আপনারা এবার যদি আক্রমণ করেন, বাংলাদেশের মাটি থেকে আক্রমণ করুন, চিকেন নেক কেটে দিন, ভারতকে দুটুকরো করে দিন, এটাই তো তাদের ইচ্ছা, কিন্তু পারবে না। এই ঘটনা যদি ঘটে,
তাহলে বাংলাদেশ বলে কিছু থাকবে এটা আমার মনে হয় না। বাংলাদেশ বলে কিছু থাকবে না, আর পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হবে তাদের অকাত। শুধুমাত্র আমরা চাইছি একটা আক্রমণ করে দেখাক। তো চিকেন নেকে একেবারে তৈরি আছে, একটা আঘাত সেখানে যদি আসে তাহলে নিমেষে চূর্ণ বিচ্ছুন্ন হবে বাংলাদেশ, সাথে পাকিস্তান, তৈরি ভারত। এই ইনফরমেশনগুলো ছিল আপনাদের জন্য। কেমন লাগলো জানাতে